I don't I don't feel as a chief here, and even less as a guest, because I come here and I see all my friends, my elder friends, my young friends, scholars, thinkers are all here, so I feel extremely at home. And I just want to start with a caveat because Jishnuda referred to me as his mentor. So you can understand how I'm going to return that compliment. And it is that returning which is actually true. I cannot be his mentor, but rather he is a mentor to many of us here. And therefore, it's always a learning experience and an extremely refreshing feeling to be with him and to be able to discuss ideas, to be able to discuss challenges, and also roadmaps. So, thank you so much. পরম শ্রদ্ধেয় স্বামীজি, পদ্মশ্রী অধ্যাপক নারায়ণ চক্রবর্তী, এখানে অনেকে আছেন যাদেরকে আমি বহু বছর ধরে যাদের সাথে ওঠা বসা করছি, কথোপকথন হচ্ছে, তাদেরকেও নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই অধ্যাপক স্বরূপ প্রসাদ ঘোষ, স্বরূপদাকে। Swarupda and me have had similar experiences 5 years apart. So we are veterans of at least a few battles. And therefore, we can always connect on certain planes on a regular basis. Dr. Sen, Shri Anirban De, Shri Chatterjee, আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে মাকাইয়াসকে যে এই রকম একটি সভার আয়োজন, আলোচনা সভার আয়োজন আপনারা করেছেন এবং এই সভার আয়োজন এবং আলোচনার বিষয়বস্তু খুবই তাৎপর্যপূর্ণ। আমি বিশেষ কিছু বলবো না আজকে, কেননা আমার একটি উদ্দেশ্য ছিল এবং সেটা খুব ভালোভাবে স্বরূপদা গ্রহণ করেছিলেন এবং জিষ্ণুদাও সেটাকে অনুমোদন করলেন, এই বেঙ্গল ম্যাটার্স। এবং ওয়াই বেঙ্গল ম্যাটার্স, বেঙ্গল ম্যাটার্স অ্যান্ড বেঙ্গল ম্যাটার্স। এবং সেই জন্য আজকে আমরা এমন একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। আমাদের সামনে একটি এক্সিস্টেন্সিয়াল এবং সিভিলাইজেশনাল চ্যালেঞ্জ। এই দিগন্ত বসে আছে এখানে, দিগন্ত ওইদিকে সুদীপ্ত বসে আছেন। আপনারা নিজেদের মতন করে বিভিন্ন ক্ষেত্রে আপনারা নিরলসভাবে, নিরন্তরভাবে বিভিন্ন বিষয় আপনারা তুলে ধরেছেন এবং সেই জন্যে আমার মনে হয় যে আজকে যখন আমরা একসাথে এখানে রয়েছি এবং এর মধ্যে মধ্যে নারায়ণদা মাঝে মাঝেই তার বক্তব্য যখন রাখেন, অনেকে নড়ে যায়, অনেক কিছু নড়ে যায়। ইট ইজ আ কাইন্ড অফ ব্রিঙ্গিং আস ব্যাক টু আওয়ার কম্পাস। এই একটা অ্যাগ্রিগেট অফ মাইন্ডস, অ্যাগ্রিগেট অফ থিঙ্কিং অন হোয়াট দি চ্যালেঞ্জেস আর টুডে বিফোর ওয়েস্ট বেঙ্গল। কেন আজকের মূল বিষয় হচ্ছে যে navigating West Bengal's trajectory and analysis of historical, current and future perspectives. প্রথমেই যে কথাটা মাথায় আসে, মনে আসে, সেটা হচ্ছে যে বহু বছর হয়ে গেছে, বহু দশক হয়ে গেছে, যেটা এখন দরকার সেটা হলো মেন স্ট্রিমিং ওয়েস্ট বেঙ্গল। জ্যোতির্ময়দা বসে আছেন এখানে, তিনি খুব গ্রাসরুটে বিভিন্ন ধরনের কাজ গ্রাসরুটে করেন, বিশেষ করে শিক্ষা এবং গ্রাসরুট এম্পাওয়ারমেন্ট। আপনাদের সেই জন্য আপনাদের অনেকের লেখার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমি উপকৃত হয়েছি এবং সেই জন্য বলছি ইট ইজ অ্যান অ্যাগ্রিগেট, ইট ইজ এ সিনার্জি টুডে। এবং আজকে অদ্ভুত লাগে ভাবলে, বা আমাদের বলতে হচ্ছে মেন স্ট্রিমিং অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে একদা এই পশ্চিমবঙ্গ শিক্ষা, সংস্কৃতি, গবেষণার প্রাণ কেন্দ্র এই পশ্চিমবঙ্গ। জিষ্ণুদা বৌদ্ধ দর্শনের একটি উনি উল্লেখ করলেন। আমার বসে বসে যখন জিষ্ণুদা বলছেন আমার মনে পড়লো যে ভেবে দেখি তো আজ থেকে ঠিক 100 বছর আগে, হ্যাঁ স্যার আশুতোষ আজ থেকে তার তিরোধান হয়েছিল 100 বছর আগে, কিন্তু সেই পিরিয়ডটা, তার বিশাল কর্মকাণ্ড এবং তার বিশাল কর্মকাণ্ডের মধ্যে একটি দিক ছিল বৌদ্ধ ধর্মচর্চা।
হরপ্রসাদ শাস্ত্রী যদি তার লিভিং সোর্স অফ বুদ্ধিজম ইন বেঙ্গল বা সেই দোহা এবং হাজার বছরের পুরনো বৌদ্ধ গান এবং দোহা যদি আবিষ্কার না করতেন নেপালে গিয়ে, অলোকদা আসুন, নেপালে গিয়ে যদি আবিষ্কার করে এখানে না নিয়ে এসে যদি সেই চর্চা শুরু না করতেন, এবং তখনকার দিনে মহারাজা লালগোলা যোগীন্দ্রনারায়ণ রায় যদি সেটাকে সমর্থন না করে সেটাকে স্পন্সর যদি না করতেন, তাহলে আমাদের একটা দিক সম্পূর্ণভাবে অন্ধকারে থাকতো। এবং আজকে ভেবে দেখবেন সেই লালগোলার অবস্থা কি, যখন আমরা জনবিন্যাস এবং অবৈধ অনুপ্রবেশের কথা বলছি। অধ্যাপক অমলেন্দু দের সেই বিখ্যাত বই প্রসঙ্গ অনুপ্রবেশ, তিনিও বুঝতে পেরেছিলেন, বামপন্থী ইতিহাসবিদ ছিলেন, আপনারা অনেকে তাকে চিনতেন, আমিও ব্যক্তিগতভাবে চিনতাম তাকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তখন পড়ি। প্রসঙ্গ অনুপ্রবেশ অনেক কিছু বলতে চেয়েছেন। তার জীবনের এক প্রান্ত শুরু হয়েছিল ফজলুল হককে দিয়ে, পাকিস্তানের প্রস্তাব ও ফজলুল হক, পরবর্তীকালে তিনি রাজা সুবোধ মল্লিকের জীবনীকার হয়ে উঠলেন। তারপরে জীবনের এক প্রান্তে এসে তাকে অনেক কটু সত্য বলতে হয়েছিল ওই প্রসঙ্গ অনুপ্রবেশে। আমি যে কথাটা বলছিলাম যে when we are talking about historical and analysis of historical current and future perspectives, আমি যদি একটা দিক কেবলমাত্র নিই, আমার তো বিজ্ঞান চর্চায় অতটা জ্ঞান নেই, কোনোটাতেই নেই, ইট ইজ অল সেলফ এডুকেটেড, স্বাধ্যায় করে করে যতটা জ্ঞান অর্জন করেছি। স্যার আশুতোষকে সেই সময় শ্রীলঙ্কার আমারপুরা নিকায়, শ্রীলঙ্কাতে বিভিন্ন বুদ্ধ নিকায়, সেখানে তাদের সংঘরাজ থাকে, তারা বিভিন্ন খুব প্রভাবশালী। সেই সময় তাকে উপাধি দেওয়া হয়েছিল সম্বুদ্ধগম চক্রবর্তী, অর্থাৎ বুদ্ধের প্রতি যার নিষ্ঠা, বুদ্ধের প্রতি যার একাগ্রতা, তিনি সেই চক্রবর্তী। এবং বলে নাকি 500 বছরে কোনো ভারতীয় বা কেউ এই ধরনের উপাধি ওই নিকায় কাউকে দেয়নি, প্রথম দিয়েছিলেন তারা স্যার আশুতোষ মুখার্জিকে। বেনিমাধব বড়ুয়া প্রথম এশিয়ান বুদ্ধিস্ট, যাকে পাঠানো হলো, তিনি লন্ডনে গিয়ে ভারতবর্ষে বেদ এবং বৌদ্ধ ধর্ম চর্চা নিয়ে তার পিএইচডি করলেন, এবং তাকে স্যার আশুতোষ পাঠিয়েছিলেন কৃপাশরণ মহাস্তবীরের রিকোয়েস্টে। অর্থাৎ আমি কথাগুলো এই কারণে বলছি, একদিকে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু, অন্যদিকে এই চর্চা, এবং ভারতবর্ষ কলকাতা বিশ্ববিদ্যালয় তার নেতৃত্বে আধুনিক ভারতবর্ষে এই যে রিভাইভাল অফ বুদ্ধিস্ট স্টাডিজ অ্যান্ড ফিলোসফির একটি পীঠস্থান হয়ে দাঁড়ালো। ন্যাশনাল বেঙ্গল ন্যাশনাল কলেজ যখন গঠিত হলো, সুপারিনটেন্ডেন্ট আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়, প্রিন্সিপাল শ্রী অরবিন্দ, অধ্যাপক অরবিন্দ ঘোষ, এবং the product of that national education movement were people like Radha Kumud Mukherjee, Radha Kamal Mukherjee, the বহরমপুর ব্রাদার্স তাদের বলা হতো। এবং সেই বিশাল that period spawned a huge network। পরবর্তীকালে রাধা কুমুদ মুখার্জি লখনৌ বিশ্ববিদ্যালয় উপাচার্য হলেন, তাকে কিন্তু লখনৌতে কেউ বহিরাগত বলেনি বা উত্তরপ্রদেশে কেউ বলেনি। এবং সেই লখনৌ বিশ্ববিদ্যালয়ে তিনি যখন সিরিজ অফ লেকচার্স দিলেন অন সম্রাট অশোক, এবং সেই বক্তৃতাগুলো পরবর্তীকালে যখন বই আকারে বেরোলো, আধুনিক ভারতবর্ষে প্রথমবার অশোককে, আবার সম্রাট অশোককে নিয়ে চর্চা, একাডেমিক ডিসকাশন, একটি একাডেমিক অ্যাম্বিয়েন্সে যে প্রথম করেছিল সে বাঙালি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। একদিকে তাকে এলাহাবাদে হিন্দি সাহিত্য সভা তাকে উপাধি দিচ্ছে ফর হিজ কন্ট্রিবিউশন টু হিন্দি, এবং অন্যদিকে আন্নামালাই বিশ্ববিদ্যালয় তাকে, এবং দক্ষিণ ভারতে আপনার সুকুমারী ভট্টাচার্য তার ওই স্মৃতিকথায় লিখেছেন, সুনীতিবাবুর স্মৃতিকথায় লিখছেন, তাকে তামিলরা একটি বিশেষ নাম দিয়েছিল নান্নেরি মুরুগান, অর্থাৎ সুনীতিবাবুর তামিল নাম ছিল নান্নেরি মুরুগান। অন্যদিকে তিনি দ্রাবিডিয়ান সাংস্কৃতিক চর্চা, এবং দ্রাবিডিয়ান কালচার ইজ পার্ট অফ দি মেন স্ট্রিম অফ সংস্কৃত কালচার। সুনীতিবাবুর এই অধ্যয়ন এবং অধ্যাপনা, ওনার এই গবেষণা ছিল। এবং অন্যদিকে সায়েন্স সোসাইটি থাইল্যান্ডে
সুনীতিবাবু সেখানে মেম্বার অফ সায়েন্স সোসাইটি থাইল্যান্ড, ব্যাংককে। এবং আজও যদি আপনারা যান, তার সেখানে বক্তৃতা তিনি যে দিয়েছিলেন, গুরুদেবের সাথে দুবার গেছিলেন। আমি এই কারণে আই এম ড্রয়িং দিস দ্যাট উই ওয়ার ওয়ান্স আপন আ টাইম, এবং অনেক এক্সাম্পলস দেওয়া যেতে পারে, দের ইজ নো এন্ড টু এক্সাম্পল। আমি একাডেমিক দিকটা একটুখানি তুলে ধরলাম, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নাই বা আনলাম এখন, না হলে ওই বলবে যেখানেই দাঁড়ায় সেখানেই শ্যামাপ্রসাদকে আনেন। তার তো একটা আলাদা দিক। একটা কথা না বলে পারছি না শ্যামাপ্রসাদ বাবুর কথা। যখন নিহার রঞ্জন রায়, তিনি পরবর্তীকালে কোন ইতিহাস তিনি চর্চা করেছিলেন বা প্রমোট করেছিলেন সেটা অন্য কথা, বাট আনডিনায়াবলি অধ্যাপক নিহার রঞ্জন রায় ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট হিস্টোরিয়ানস অফ মডার্ন ইন্ডিয়া প্রডিউসড বাই বেঙ্গল। 1936 তার যে পিএইচডি থিসিস ছিল, সংস্কৃত সোর্স অফ বুদ্ধিজম ইন বার্মা, সংস্কৃত বুদ্ধিজম ইন বার্মা, অর্থাৎ সোর্স অফ সংস্কৃত সোর্সেস অফ বুদ্ধিজম ইন বার্মা। তার অ্যাকনলেজমেন্ট সেকশনে দেখবেন যে কি অসাধারণ ভাবে তিনি শ্যামাপ্রসাদ বাবুকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, বলছেন যে তার জন্যে এবং তার মেন্টরশিপের জন্য, তার সাপোর্টের জন্য আমি করতে পেরেছি, কমপ্লিট করতে পেরেছি, বিদেশে গিয়ে 1.5 বছর থেকে এই গবেষণা করতে পেরেছি। অর্থাৎ এই যাদের কথা আমি বললাম, তারা কিন্তু কেউ বঙ্গজননীকে ভারতবর্ষ থেকে আলাদাভাবে দেখেন। তাদের জীবনের একটি বৃহৎ অংশ ছিল ভারতবর্ষ এবং বঙ্গ, এবং বেঙ্গল ইন ইন্ডিয়া, ইন্ডিয়া ইন বেঙ্গল, পরিপূরক। যখন আমরা সেই জন্য বলছি যে ন্যাভিগেটিং বেঙ্গলস ট্র্যাজেক্টরি, এবং মেনস্ট্রিম করতে হবে আমাদেরকে এই পশ্চিমবঙ্গকে, আমাদেরকে ওই মাইন্ডসেটকে কাউন্টার করতে হবে, বিকজ উই আর ফেসড উইথ দ্যাট মাইন্ডসেট from a very vocal and raucous section, from a very vocal section, যে আমরা আলাদা। কি ধরনের আলাদা? 47-এ তো প্রায় আলাদা হয়ে যাচ্ছিলাম। ইউনাইটেড সভারেন বেঙ্গল, ইউনাইটেড সভারেন বেঙ্গল, গান্ধীজিকে গিয়ে আমাদের ফেভারিট ক্যারেক্টার কোট অ্যান্ড কোট, তিনি গিয়ে বললেন যে ইউনাইটেড সভারেন বেঙ্গল। শরৎবাবু একটুখানি নড়ে গেছিলেন সেই সময়, কিরণ শঙ্কর রায়, শরৎবাবু। আমি যখন ইফ আই এম ড্র্যাগিং ইট টু লং বলবেন, আমি শেষ করছি কিছুক্ষণের মধ্যে। গান্ধীজি শ্যামাপ্রসাদ বাবুকে ডেকে পাঠালেন, এবং সেখানে শ্যামাপ্রসাদ বাবু বললেন অ্যাকসেপ্টেড ইউনাইটেড সভারেন বেঙ্গল, কিন্তু একটা আন্ডারটেকিং আমি চাই, একটি মুচলেখা। এবং সেই মুচলেখাটা হবে যে সুরাভাটি বলুক যে ইউনাইটেড সভারেন বেঙ্গল ফর্ম হোক, তারপরে ওদের তো মেজরিটি রয়েছে অ্যাসেম্বলিতে, 6 মাসের মধ্যে ওরা রেজলিউশন পাস করবে না এবং বলবে না যে দে ওয়ান্ট বেঙ্গল টু বি মার্জড উইথ পাকিস্তান। তখন গান্ধীজি বুঝলেন, ইট স্ট্রাক। সুরাভাটি অবভিয়াসলি ওন্ট গিভ দ্যাট আন্ডারটেকিং। তো প্রায় আলাদা হয়ে গেছিল তো, এবং এই আলাদা মানসিকতা প্রায় স্বাধীনতার 1 দশক আগে থেকে শুরু হলো। তখনও রেজাউল করিমের বইতে বঙ্কিমচন্দ্র মুসলমান সমাজে পরিষ্কার ভাবে, কেন সেই সময় তিনি আনন্দবাজার পত্রিকাতে লিখে বিরোধিতা করেছিলেন, বলেছিলেন যে মুসলিম লীগের যারা নেতারা তারা সব উর্দুভাষী, আকরামুল খান ছাড়া সব মুসলিম লীগের নেতারা উর্দুভাষী, তারা বঙ্কিমের বন্দে মাতরম পড়াচ্ছে কলকাতার রাজপথে। এ তো মুসলমান সমাজকে একেবারে অন্ধকারে ঠেলে দেওয়া। এবং এই আকরামুল খান যে এখন সেই গণপোড়ানোর নেতৃত্ব দিচ্ছে, বনফায়ারের নেতৃত্ব দিচ্ছে, এই আকরামুল খান স্বদেশী যুগে বন্দে মাতরমের সবচেয়ে বড় প্রবক্তা ছিলেন। রেজাউল করিম বলছেন, এবং আমি এই কথাটা এই কারণে বলছি, 1938 থেকে বিরোধিতা শুরু হলো, এবং তিনি এক কথা সেখানে বলছেন যে বঙ্কিমের বিরোধিতায় মুসলিম লীগের নেতারা, উর্দু স্পিকিং মুসলিম লীগের নেতারা একটা খুব পার্সোনাল কারণেও করছে। তাদের ওইসব পৌত্তলিকতা এইসব কিচ্ছু যায় আসে না, কেননা এই আকরামুল খানের মতন লোকেরা স্বদেশী যুগের সময় বন্দে মাতরমকে স্বাগত জানিয়েছিল, তখন তো পৌত্তলিকতা তারা দেখেনি। তারা বঙ্কিমের বিরোধিতা এই কারণে করছে, কেননা বঙ্কিম বাংলা সংস্কৃতিকে, তিনি তার বাহক, তিনি তার প্রবক্তা, এবং বঙ্কিম উর্দু ভাষীদের বলছে তোমরা উর্দু ফার্সি ছেড়ে বাংলা শেখো, বঙ্গজননীর সাথে এক হও। সেই জন্য তারা বিরোধিতা করছে। তো তখন এই অবিভক্ত বাংলায়
সারা দেশে হয়তো একটি মাত্র জায়গায় বঙ্কিমের যখন শতাব্দী চলছে তখন এখানে বনফায়ার ও বন্দে মাতরম আনন্দ মঠ চলছে। আবার যখন আমরা বঙ্কিমের 150 বছর, যখন বন্দে মাতরমের 150 বছর পালন করছি, তখন এখানেই যারা ক্ষমতায় তারা বিরোধিতা করছে, তারা প্রকাশ্যে বিরোধিতা করছে, তারা সংসদে গিয়ে বিরোধিতা করছে, তারা বন্দে মাতরম সম্পূর্ণ গান আমরা সঙ্গীত গাইব না তার বিরোধিতা তারা করছে। এইখান থেকেই অর্থাৎ সেই মানসিকতা কিন্তু এখনো রয়েছে, মাথা চারা দিয়ে আছে। এবং দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু মেইন স্ট্রিম বেঙ্গল। এইখান থেকে বন্দে মাতরমের বিরোধিতা হবে। এখান থেকে যখন ধারা 370 বিলুপ্ত হলো, এখান থেকে এই বাংলার মাটির থেকে দাঁড়িয়ে সেই ধারা 370 এর বিরোধিতা হবে। যে ধারা 370, শ্যামাপ্রসাদ বাবু তো বলতে পারতেন আমি তো লোকসভা জিতেছি, আমার তো দক্ষিণ কলকাতা, শ্রীনগর ইজ ভেরি ফার ওয়ে, অ্যান্ড হি ওয়াজ এট দ্য পিক অফ হিজ পলিটিক্যাল ক্যারিয়ার। সেই সময় না গেলেও হতো তার। এখন অনেকে খুব কমফোর্টেবল জোনে বিচরণ করে, পাবলিক অ্যাক্টিভিটি করে, খুব নিজেদেরকে প্রোটেক্টেড রেখে। তিনিও না গেলে পারতেন, কিন্তু চলে গেলেন। কেননা দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিজ রাইটস টু সিটিজেন্স অফ ইন্ডিয়া। তার বক্তব্য, মূল বক্তব্য যেটা ছিল, সেটা ছিল ওয়াই উড পিপল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বি ডিপ্রাইভড অফ দোজ রাইটস। এই কনস্টিটিউশন তো আমরা নিজেদেরকে নিজেদের দিয়েছি। সেই ধারা 370 যখন বিলুপ্ত হলো, এইখান থেকে তার বিরোধিতা। সেজন্য ইট ইজ এসেনশিয়াল যে আমরা যখন পূর্বোদয়ের কথা বলছি, রাইজ অফ ইস্টার্ন ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের একটি বিশেষ স্থান, পশ্চিমবঙ্গের সেই হারিয়ে যাওয়া যে অতীতময় গৌরবময় অতীত যে ছিল, সেই অতীতকে আমাদের ফিরিয়ে আনতে হবে ইন এ নিউ কনটেক্সট। হোয়াট ইজ দ্য রোড ম্যাপ অ্যাহেড? সেই জন্য কারেন্ট অ্যান্ড ফিউচার পার্সপেক্টিভ যিশুদা একটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত করলেন। কেন এই রাজ্যে বারবার মাসের পর মাস মাঝে মাঝেই একটা আর্টিরিয়াল ন্যাশনাল হাইওয়ে বারবার ব্লক করা হয়? কোনো সময় 16 ঘন্টা, কোনো সময় 7 ঘন্টা, কোনো সময় 12 ঘন্টা। যারা সেই ন্যাশনাল হাইওয়ে ব্লক করছে, হুম আর দে চ্যালেঞ্জিং? which is the mindset that is driving them? সেই জন্য বলছি আলাদা তো প্রায় হয়ে গেছিল 47। এবং যারা ওই খেটে খাওয়া মানুষের কথা বলে নিজেদের রাজনীতি বা নিজেদের পাবলিক স্টান্স ক্রিয়েট করেছে, এরাই বলেছিল, এরাই অ্যাসেম্বলির ভেতর ভোট দিয়েছিল পশ্চিমবঙ্গের পক্ষে, বাইরে দাঁড়িয়ে বলেছিল বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবার কে। ভাগ্যিস করেছিলেন, না হলে স্বরূপদা কোথায় আয়োজন করতেন আপনি এই আলোচনা সভা? এবং আমরাও কোনো পরিস্থিতিতে থাকতাম কিনা এইসব আলোচনা সভা করার জন্য? আদারওয়াইজ উই উড হ্যাভ পারহ্যাপস ইকড আউট এ লিভিং ইন সাম ফরেস্ট সামওয়্যার, কঠিন পরিস্থিতির মধ্যে। সেই জন্যে আই অলসো সে ফিউচার পার্সপেক্টিভস, আমাদের সামনে একটি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। আমি অনেক ডেটা এইসব এনেছি, কিন্তু আজকে কি হয়, জিষ্ণুদাকে এবং আপনাদের অনেককে সামনে পেয়ে একটু মন খুলে এইসব ডেটা স্ট্যাটিস্টিক্স এইসব না দেখে এই কথাগুলো আমি বলছি। দ্য ফিউচার পার্সপেক্টিভ ইজ দিস, যে আমাদের একটা রোড ম্যাপ। গত 50 বছরে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে there has not been a grand narrative. পশ্চিমবঙ্গ গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া, গেটওয়ে টু আসিয়ান। পশ্চিমবঙ্গের মাধ্যমে কন্ট্রোল হবে মালাক্কা স্ট্রেট, সাউথ চায়না সি। আমরা তো ছিলাম এক সময়। তাম্রলিপ্ত কেন, মোগলবাড়িও ভুলে গেলে চলবে না। সেই মোগলবাড়ির বুদ্ধ বিহার এবং একটি বিশেষ কেন্দ্র ছিল বাণিজ্যের, এবং মোগলবাড়ির যে বুদ্ধ বিহার, সেই বুদ্ধ বিহারের বিশেষত্ব ছিল দ্যাট ইট ওয়াজ সাপোর্টেড বাই ট্রেডার্স। এবং এই মোগলবাড়ির মাধ্যমে পুরো সাউথ ইস্ট এশিয়াতে বুদ্ধিজম যে স্প্রেড করেছিল, ইট ওয়াজ আ মেজর সেন্টার। আমরা কি ফিরে আনতে পারি না সেই সময়গুলো? সেজন্য উই নিড টু হ্যাভ আ গ্র্যান্ড ন্যারেটিভ। এই ন্যারেটিভের স্ট্র্যাটেজিক দিক হবে, কেন একদিকে তো এক ধরনের রং ওপারে হয়ে গেছে, এবং এই পারেও আপ্রাণ চেষ্টা হচ্ছে সেই ধরনের রং, সেই ধরনের মানসিকতা, যাতে জ্বর শিকড় আরো বেশি গভীরে যায়, চেষ্টা হচ্ছে এই পারে।
এবং সেই জন্য একথাও ভুলে গেলে চলবে না যে আজ থেকে 75 বছর আগে ওয়াই ওয়াজ ওয়েস্ট বেঙ্গল ক্রিয়েটেড। আমি তো খোলাখুলি ভাবে বলি। এখন ওই একটি বিশেষ আইডিওলজিক্যাল গ্রুপ তারা বলে ওই যে হিন্দু হোমল্যান্ড কথাটা তো স্ট্যাটিউটে লেখা নেই, তাহলে হাউ ইজ ওয়েস্ট বেঙ্গল এ হিন্দু হোমল্যান্ড? আমি বললাম দ্য স্ট্যাটিউট ইজ হিয়ার, ইট ইজ হিয়ার, উই হ্যাভ টু কিপ ইট অ্যালাইভ হিয়ার। সেই জন্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকবে, কোনোদিন ওই পশ্চিম কথাটা যাতে না বেরিয়ে যায়। কেন একটি বিশেষ ইতিহাসকে তারা মুছিয়ে দিতে চাইছে। এই ফিউচার পার্সপেক্টিভ অলসো রিকোয়ার্স গ্র্যান্ড আইডিয়াস, নট অনলি আইডিয়াস, সেটার ইমপ্লিমেন্টেশন টাইম বাউন্ড ম্যানারে কিভাবে হবে। বিশ্বভারতীর জ্যোতির্ময়দা মাঝে মাঝে আমাকে মনে করিয়ে দেন উত্তরাখণ্ডে বিশ্বভারতীর যে আরেকটা হচ্ছে। আজকে আপনারা এখানে এত সিনিয়র, ইউর অল সাচ, মানে আপনারা সবাই এত সিনিয়র একাডেমিক্স, আপনারা বসে আছেন, কিছুদিন আগেই পড়ে থাকবেন। আমরা পড়ছি, আপনারা তো জানেন, আপনারা অনেকে ভুক্তভোগী। 2017 থেকে 2020, 2017-18 থেকে 2020-21 যে সকল বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হলো, সেই বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি? নো পার্মানেন্ট স্টাফ এক্সেপ্ট দ্য ভাইস চ্যান্সেলর, নো ক্যাম্পাস, most of them are functioning out of old corporation buildings, old colleges, or even hostels. এবং you give them the grand notions of being an university, high dropout rates. It is just the same condition as super specialty hospitals in West Bengal today. সেই জন্য what is the model that West Bengal is offering today? There is no model. Once upon a time there were a number of models that West Bengal offered for the awakening, the renaissance in India. আমাদের ওই পরিস্থিতি আবার তৈরি করতে হবে, এবং ওই পরিস্থিতি তৈরি করার জন্য আমাদের আইডেন্টিটি অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, সেই হিস্ট্রি অফ ওয়াই ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ক্রিয়েটেড হ্যাজ টু বি প্রিজার্ভড অ্যান্ড পাসড অন টু জেনারেশনস। গ্র্যান্ড আইডিয়াস অফ ইন্টিগ্রেটিং মেন স্ট্রিমিং ওয়েস্ট বেঙ্গল উইথ দি ন্যাশনাল মেন স্ট্রিম, না হলে পূর্বোদয় হবে না। মোদিজি বলছেন পূর্বোদয়ের কথা, বলছেন রাইজ অফ ইস্টার্ন ইন্ডিয়া। কেন ওনার বক্তব্য, উনি 2019 থেকে বলছেন যে একটি ইমব্যালেন্স ইন ডেভেলপমেন্ট ছিল। আমার এইটুকুই বক্তব্য ছিল। আপনারা অনেক ধৈর্য সহকারে শুনেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।